আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ওসিকে হুমকি, বৈষম্য বিরোধী সেই নেতাকে শোকাজ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে কারণ দর্শানোর বা শোকজ চিঠি দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার গঠনের পূর্ব শর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। সালেহ শিবলি। সেই দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসারউদ্দিন রাব্বি এবং ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান আহমেদ ইমনের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা শরীফ। মনোনয়ন বাতিলের পর যা বললেন তাসনিম জারা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ওসিকে হুমকি, বৈষম্য বিরোধী সেই নেতাকে শোকাজ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে কারণ দর্শানোর বা শোকজ চিঠি দেওয়া হয়েছে। শনিবার ৩ জানুয়ারি দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, শুক্রবারে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় আপনার প্রদত্ত কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য গণমাধ্যম সূত্রে আমরা লক্ষ্য করেছি, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং একই সঙ্গে যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। চিঠিতে আরও বলা হয়, আপনি কেন এ ধরনের বক্তব্য প্রদান করেছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সংগঠনের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। এর আগে গতকাল শুক্রবার ২ জানুয়ারি দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদির ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে ওসির সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা দাবি করেন এবং বিভিন্ন সহিংস্র ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন। গণতান্ত্রিক সরকার গঠনের পূর্ব শর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। সালেহ শিবলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এএম সালেহ শিবলি বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্ব শর্ত হল দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। শনিবার ৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। সালেহ শিবলি বলেন, আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যম একান্ত প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে। নিয়োগ পাওয়ার পর নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদ মাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার। এর আগে শনিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এএম সালেহ শিবলিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। সেই দুই ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসারউদ্দিন রাব্বি এবং ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান আহমেদ ইমনের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাদের ওপর আর কোনো ধরনের বিধিনিষেধ রইল না। শনিবার ৩ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আগের জারি করা বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্যে দিয়ে তারা পুনরায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এর আগে ২০২৫ সালের ৬ ডিসেম্বর শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেসারউদ্দিন রাব্বি এবং আদনান আহমেদ ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুমা শরীফ। ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আত্মাতায়ীর হাতে গুলিবিদ্ধ হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে আগামী ২২ কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এ খুনের জন্যই। সরকারে বসা কে এ জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এ রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকিলাবে এসেছিল? ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার মুখপত্র ফাতিমা তাসনিম জুমা এর একদিন পরই ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার মুখপত্র ফাতিমা তাসনিম জুমা। শরীফ ওসমান বিন হাদিকে খুন করতে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেন তিনি। শনিবার ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে জুমা লেখেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এ খুনের জন্যই। সরকারে বসা কে এ জামিনের জন্য তদবির করেছিল? কোন জজ এ রায় দিয়েছিল? সে কার রিক্রুট করা? কোন আইনজীবী জামিন করিয়েছে? কার চ্যানেলে সে ইনকেলাবে এসেছিল? কবির নামে যাকে গ্রেফতার করা হলো সে সেন্টারে যেদিন প্রথম এ ট্যাম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স আছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই, নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে। এ প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করলে অনেক জট খুলে যায়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর দুপুর ২:৩০ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা শুরু হয়। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। মনোনয়ন বাতিলের পর যা বললেন তাসনিম জারা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, আমাদের অধিকার আদায়ে অবিচল থাকব। শনিবার ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক নেত্রী। যারা বলেন, মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করছেন। আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের কাজ পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকবেই। সেই আইনের প্রয়োগ হওয়া উচিত ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা লড়াইয়ের সুযোগ পান। তিনি আরও বলেন, যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
আমরা আজকে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছি এবং আমাদের অধিকার আদায়ে অবিচল থাকব। এর আগে শনিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।